থাবায় বলা যায় বাংলাদেশের গণমাধ্যম এগুলো প্রকাশ করেনি। আমরা কয়েকদিন ধরে এগুলো বলছি। এখন গণমাধ্যমগুলো একদম সরাসরি নাম ধাম কাহিনী সহ অনুসন্ধিৎসু প্রতিবেদন বা স্টোরি করছে। আজকে বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন আরেকটি স্টোরি করেছে, খুব চমকপ্রদ স্টোরি। স্বামী স্ত্রীর লুটপাট কোম্পানি, এই স্বামী স্ত্রীটাকে সৈয়দা রেজওয়ানা হাসান, মুখোশের আড়ালের দুর্নীতির পাহাড়। আমরা সেই বাংলাদেশ প্রতিদিনের প্রতিটা শব্দ লাইন ধরেই মূলত কথা বলবো। এখানে আমার মন গড়া কথা বলবার কিছু নেই, যে বাংলাদেশটাকে কিভাবে খুবলে খাবার জন্য এক শ্রেণীর মানুষ রেডি থাকে। দেখুন, রাজনৈতিক সরকার খারাপ, রাজনীতি খারাপ, এ খারাপ সে খারাপ, এই যে সুশীলতা, সুশীল সমাজের মুখোশধারী শয়তানগুলো কি করেছে, কি করছে বাংলাদেশকে আপনাদের জানতে হবে, বুঝতে হবে। যে হঠাৎ করে উড়ে আসে জুড়ে বসা কোনো লোক দেশের জন্য ভালো কাজ করতে পারে না। আমরা রিজওয়ানা হাসানের কীর্তি কাহিনী একটু দেখি বা আমরা শেয়ার করি। চটপটে সুন্দরী এবং অত্যন্ত গুছিয়ে কথা বলতে পারেন সুশীল সমাজের এক পরিচিত মুখ সৈয়দা রিজওয়ানা হাসান। মেধা নয়, বরং অন্য যোগ্যতায় তিনি বরাবরই আলোচিত। আইনে উচ্চতর ডিগ্রি বা কোনো মৌলিক গবেষণা না থাকলেও কেবল চেহারা আর বাচনভঙ্গিকে বিক্রি করে বা পুঁজি করে তিনি আজ সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধি। কিন্তু এই উজ্জ্বল আবরণের নিচে লুকিয়ে আছে অন্ধকার। বেলার নির্বাহী পরিচালক হিসেবে পরিবেশ রক্ষার বুলি আওড়ালেও তার নেপথ্যের ইতিহাস কলঙ্কময়। আজ আমরা বিশ্লেষণ করব সৈয়দা রিজওয়ানা হাসানের সেই অন্ধকার দিকগুলো যা সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে গেছে। রিজওয়ানা হাসান পরিবেশ নিয়ে কথা বললেও আড়ালে রেখেছেন তার বাবার ৭১-এর ভূমিকা। তার বাবা প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মহিবুল হাসান ছিলেন হবিগঞ্জ চুনারুঘাট বাহুবল এলাকার কুখ্যাত রাজাকার। ৭১-এ নিজ এলাকার ত্রাস মহিবুল হাসান পাক বাহিনীর দোসর হওয়ায় স্বাধীনতার পর আত্মগোপনে চলে যান। যুদ্ধাপরাধের মামলাও হয়েছিল তার বিরুদ্ধে। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে তিনি প্রকাশ্যে আসেন এবং এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন। রিজওয়ানা হাসান সুশীল সমাজে ওঠা বসা করলেও বাবার সেই হত্যা, লুণ্ঠন ও ধর্ষণের কলঙ্কিত ইতিহাস সযত্নে আড়াল করে চলেন। তিনি টক শোতে বড় বড় কথা বললেও বাবার অন্ধকার অতীত নিয়ে আজ অবধি নিশ্চুপ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে রিজওয়ানা হাসান যোগ দেন ডক্টর মহিউদ্দিন ফারুকের বেলায়। অভিযোগ আছে ডক্টর ফারুকের সঙ্গে ঘনিষ্ঠতা এবং তার অকাল মৃত্যুর পর ন্যূনতম যোগ্যতা না থাকা সত্ত্বেও রিজওয়ানা বেলার নির্বাহী পরিচালক পদটি দখল করেন। এরপরই বেলার লক্ষ্য বিচ্যুত হয়। পরিবেশ সচেতনতার বদলে তিনি বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে মামলা বা ব্ল্যাকমেইলের রাজনীতি শুরু করেন বলে অভিযোগ রয়েছে। উন্নয়নের বিরোধিতা করে তিনি যেমন সমালোচিত হয়েছেন, তেমনি সুশীল পত্রিকায় কলাম লিখে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুশীল ক্লাবের সদস্য হিসেবে। রিজওয়ানার স্বামী আবু বকর সিদ্দিকী বা ABC, তিনি ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নসরুল হামিদ বিপুর প্রতিষ্ঠান হামিদ ফ্যাশনের একজন সাধারণ কর্মচারী। 2014 সালে AB সিদ্দিকের রহস্যজনক অপহরণের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে জানা যায় এটি ছিল মূলত লাইমলাইটে আসার জন্য রিজওয়ানার একটি সাজানো নাটক। এই ঘটনার মাধ্যমে জানা যায় যে রিজওয়ানা পরিবেশবাদী হলেও তার স্বামী তথাকথিত, রিজওয়ানা যেটিকে ফ্যাসিবাদ বলেন, সেই তথাকথিত ফ্যাসিবাদের অন্যতম হোতা নসরুল হামিদের ঘনিষ্ঠ সহযোগী। 2024-এর আন্দোলনে রিজওয়ানার কোনো ভূমিকা না থাকলেও আসিফ নজরুলের সাথে পুরনো সখ্যতা এবং নির্দিষ্ট কিছু সংবাদপত্রের তদবিরে তিনি উপদেষ্টা হয়ে বসেন। তার উপদেষ্টা হওয়ার পরেই শুরু হয় রিজওয়ানা ও তার স্বামী ABCর সীমাহীন দুর্নীতির রাজত্ব। উপদেষ্টা হওয়ার আগে রিজওয়ানা বলেছিলেন তাদের কোনো সম্পদ নেই, কিন্তু বর্তমানে তাদের সম্পদ বাড়ছে জ্যামিতিক হারে। অভিযোগ রয়েছে নসরুল হামিদ বিপুর অঢেল সম্পত্তি এখন পাহারা দিচ্ছেন এই দম্পতি।
গুলশান ক্লাবের বিপরীতে বিপুর 200 কোটি টাকার 1 বিঘা জমি দুদকের ক্রক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে রিজওয়ানার তদবিরে। এমনকি পূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে রাজুক সেই জমি বাতিলের সিদ্ধান্ত নিলেও রিজওয়ানার হস্তক্ষেপে তা থমকে যায়। শুধু তাই নয়, মাদানী এভিনিউতে বিপুর 5 বিঘা জমি ছোট ছোট প্লট আকারে বিক্রির চেষ্টা চালাচ্ছেন এবি সিদ্দিকী। হামিদ রিয়েল এস্টেটের অঘোষিত মালিক এখন এই এবি সিদ্দিকী। এমনকি হামিদ সোয়েটার লিমিটেড বর্তমানে কাগজে কলমে রিজওয়ানার স্বামী ও পুত্রের নামে হস্তান্তর করা হয়েছে, যদিও এর প্রকৃত মালিক বিপুর কাছেই রয়ে গেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে পলিথিন নিষিদ্ধের ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন রিজওয়ানা, কিন্তু 3 মাস পরেই সেই অভিযান থেমে যায়। বাংলাদেশ প্রতিদিন অনুসন্ধান করে দেখেছে পলিথিন উৎপাদকদের একটি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রিজওয়ানার স্বামী এবি সিদ্দিকী। কয়েক কোটি টাকার বিনিময়ে পলিথিন নাটক শেষ হয় বলে গুঞ্জন রয়েছে। একইভাবে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের উৎসবেও রিজওয়ানার নিরাপত্তা ছিল রহস্যজনক। তৎকালীন জেলা প্রশাসক সেনা মোতায়েনের অনুরোধ করলেও মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। 4 মাস লুণ্ঠন চলার পর রিজওয়ানা দায়সারাভাবে রাজনৈতিক নেতাদের ওপর দায় চাপিয়ে হাত ধুয়ে ফেলেন। রিজওয়ানার বিরুদ্ধে আসলে অভিযোগের শেষ নাই। বন অধিদপ্তরের লাভজনক পদায়নের জন্য 20 থেকে 25 কোটি টাকার লেনদেনের কথা শোনা যায়, যা মূল হোতা ছিলেন এবি সিদ্দিকী। এছাড়া পরিবেশ অধিদপ্তরের 300 কোটি টাকার কাজ কোনো টেন্ডার ছাড়াই নিজের ঘনিষ্ঠদের দিয়েছেন রিজওয়ানা। বায়ু দূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের বিল দিতে অস্বীকৃতি জানালে রিজওয়ানা নিজেই মহাপরিচালককে ফোন করে বিল পরিশোধের নির্দেশ দেন। এমনকি হাওড় ও হাকালুকি নিয়ে IUCN এর পুরনো গবেষণাকে নতুন দেখিয়ে শত কোটি টাকা লোপাট করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ইটভাটায় ছাড়পত্র পাওয়ার একমাত্র যোগ্যতা হয়ে দাঁড়িয়েছিল এবি সিদ্দিকীকে সন্তুষ্ট করা। শেষ পর্যন্ত রিজওয়ানা হাসানের নজর পড়ে সেন্ট মার্টিনে। পরিবেশ রক্ষার দোহাই দিয়ে সাধারণ পর্যটক নিষিদ্ধ করে তিনি দ্বীপটিকে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্র ব্যবহার করতে চেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এভাবে ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির পাহাড় গড়তে গিয়ে তিনি নির্বাচনেরও বিরোধিতা করেন। অর্থাৎ ইউনূস সরকারকে দীর্ঘমেয়াদে রাখবার একজন অন্যতম কারিগর ছিলেন এই রিজওয়ানা হাসান। বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দল তার এই সীমাহীন দুর্নীতির তদন্ত এবং তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। সুশীল মুখোশের আড়ালে এই যে বিপুল দুর্নীতির মহোৎসব, তার বিচার কি হবে, নাকি রিজওয়ানা হাসানরা বরাবরই আইনের ঊর্ধ্বে থেকে যাবেন? দর্শক, আপনার কি মনে হয় সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলোকে কেবলই